হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে আজকের যে ক্লাস এইখানে আমরা যেটা করব যে হলো আমাদের এর আগে যে বোর মডেল পড়ছি, এর আগের ক্লাসে যে বোর মডেল পড়লাম সেই বোর মডেল থেকে আমরা হচ্ছে আজকে যেটা নিয়ে আলোচনা করব যে স্থায়ী কক্ষপথগুলোর কথা বলা হয়েছিল, যে স্থায়ী কক্ষপথগুলোতে কোনো ইলেকট্রন এনার্জি রিসিভও করে না এবং এনার্জি সে এমিটও করে না বা শোষণও করে না ও হচ্ছে বিকিরণও করে না। তো সেই ইলেকট্রনগুলা আসলে বলা হয়েছিল যে হচ্ছে স্থায়ী কিছু কক্ষপথের মধ্যে তারা ঘোরাফেরা করবে। তো আমরা আজকে যেটা করব যে ওই স্থায়ী কক্ষপথগুলার যেই রেডিয়াসটা এবং ওইখানে যখন ইলেকট্রন ভ্রমণ করবে তখন ওই ইলেকট্রনের বেগ, সেই ইলেকট্রনের মোট শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যেটা বলা হয়েছিল যে ভাই হচ্ছে, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো জায়েদ। ভাই আপনি বলছিলেন ভাই কক্ষপথে যখন শক্তি শোষণ করেন ইলেকট্রনে, কিন্তু ভাই যখন একটা ইলেকট্রন প্রথম একটা কক্ষপথ থেকে দাপান্তর হয় তখন ভাই তো শক্তি শোষণ করে না। দেখো, এইটা আমরা যেখানে বলছিলাম সেটা হচ্ছে কনটেক্সটটা খেয়াল করো, যখন ওটা ঘুরছে, যখন আমাদের ইয়াটা ঘুরছে, সরি কি হলো, একটা মিনিট, হ্যাঁ, যখন আমাদের ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনটা যখন ঘুরছে, সেই ঘোরার সময়ে সে কোনো রকমের এনার্জি শোষণ করবে না, বিকিরণ করবে না। ঠিক আছে, এখন এই কথাটা কেন আলাদা করে বলা লাগলো, কারণ রাদারফোর্ডের যে মডেল ছিল সেইখানে কিন্তু তোমরা দেখছো ওখানে বলা হয়েছিল যে রাদারফোর্ডের মডেলে আমরা বলছিলাম যে ওইখানে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি। কেন? কারণ ম্যাক্সওয়েল বলছিল যে হলো ভাই দেখেন, যখন আপনি এরকম বৃত্তাকার পথে ঘুরবেন তখন তো আপনার ইলেকট্রনটা এক্সেলারেটেড একটা ইলেকট্রন, একটা গতিসম্পন্ন ইলেকট্রন। তাহলে এই গতিসম্পন্ন যে ইলেকট্রন সেইটা যদি এভাবে করে ঘুরতে থাকে, তাহলে তো এক্সেলারেটেড ইলেকট্রন একটা ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িৎ-চৌম্বক তরঙ্গ তার রেডিয়েট করার কথা, তার বিকিরণ করার কথা। তাহলে তো সেক্ষেত্রে তার এনার্জি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কমে যাবে। এই কারণে সে হচ্ছে আস্তে 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 এরকম কেন্দ্রে পতিত হবে, যার কারণে আর পরমাণুর স্থায়ী হওয়া সম্ভব না। কিন্তু বাস্তবে তো আমরা দেখি না, পরমাণু তো স্থায়ী আছে, পরমাণু তো স্টেবল আছে, কিন্তু আপনার এই ব্যাখ্যাটা তো, আপনার এই মডেলটা তো পরমাণুর স্থায়িত্বটাকে ব্যাখ্যা করতে পারছে না। হ্যাঁ, তো এই যে ঝামেলাটা হলো, তারপরে বোর এসে বলছে যে না দেখেন, আমি এমন একটা মডেল দিচ্ছি এখানে যখন আমার ইলেকট্রনগুলো, আমার ইলেকট্রন না মানে পরমাণুর ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথে ঘুরবে, তখন তারা এই ঘোরার সময় কোনো রকমের এনার্জি শোষণও করবে না, বিকিরণও করবে না। ঠিক আছে, এটা সে বলে দিছে ওই কনটেক্সট থেকে বলা। কিন্তু সে এনার্জি গ্রহণ করবে যদি বাইরে থেকে এনার্জি দেওয়া হয়, বা সে যদি অনেক বেশি এক্সাইটেড ফিল করে, তখন সে যদি চায় তার এনার্জিটা একটু কমায় নিয়ে আসতে, তখন এমন পরিমাণ এনার্জি সে কমাবে যাতে করে সে তার নিচের কক্ষপথে চলে আসতে পারে। মানে এখান থেকে এখানে আসতে মনে করো তার 10 জুল এনার্জি কমায় দেওয়া লাগে, কখনোই এত জুল লাগে না, 10 ইভি এরকম হতে পারে। তো মনে করো মানে ইলেকট্রন ভোল্ট আর কি। তো এখান থেকে এই পর্যন্ত আসতে মনে করো তার 10 জুল এনার্জি ছেড়ে দেওয়া লাগে। কিন্তু সে মনে করো ছাড়তে পারে ম্যাক্সিমাম ধরো 8 জুল। তাহলে সে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করেই সে তার পরবর্তী শক্তি স্তরে যেতে পারে এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করেই সে তার নিচের স্তরে আসতে পারবে। ঠিক আছে, কিন্তু ওই যে ঘুরতে ঘুরতে যে আগে এনার্জি ক্ষয় হচ্ছিল, সেইটা আসলে বোর মডেলে সাজেস্ট করে না। ঠিক আছে, বুঝতে পারছো পার্থক্যটা জায়েদ? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, গুড। ঠিক আছে, তো আজকে আসলে এখন আমরা যে জিনিসটা দেখবো সেইটা কি, সেইটা হচ্ছে যে আমরা যখন বলছিলাম যে হলো এরকম কিছু স্থায়ী কক্ষপথ আছে, সেই স্থায়ী কক্ষপথগুলোর আসলে ব্যাসার্ধটা কেমন সেইটা আমরা জানতে চাচ্ছি। তাইলে দেখো, এখান থেকে কিন্তু আমাদের যে জিনিসগুলা লাগবে এগুলা কিন্তু সবই লাগবে আমাদের। ঠিক আছে, এখন যেগুলা করাচ্ছি এগুলা থেকে কিছু ম্যাথ দেখবা, গাণিতিক পদার্থবিজ্ঞানে আছে, কিন্তু টেস্ট পেপারে এখান থেকে খুবই কম সংখ্যক ম্যাথ আছে। এগুলা খুব একটা যে গুরুত্বপূর্ণ এরকম না, কিন্তু প্রশ্ন আছে অনেক। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, নর্মালি অবজেক্টিভ আসলে বেশি দেখা যায়। তো দেখো, এইখানে মনে করলাম এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এখান থেকে এইটুকু দূরত্ব আর, এবং এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন। আর এইখানে মনে করো আমাদের একটা নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস আছে। আচ্ছা, যদিও নিউক্লিয়াস ওরকম দিলে আমাদের ইলেকট্রনটা আরো ছোট দেওয়া উচিত, আমি নিউক্লিয়াসটা একটু বড় দিচ্ছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই মাঝখানে নিউক্লিয়াসটা, আর এখানে এটা হচ্ছে সেই ইলেকট্রনটা। তো দেখো, আমরা এখান থেকে যেটা বের করতে চাই, আগে আমরা কিছু ফর্মুলা এখানে ইনকর্পোরেট করি, কিছু ফর্মুলা আমরা এখানে বসাই। হ্যাঁ, দেখো যে ফর্মুলাগুলো এখানে আমরা ইউজ করতে পারি। যেহেতু এখানে ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে অবশ্যই কিন্তু তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। তাহলে কেন্দ্রমুখী যে
যেই বল, সেই কেন্দ্রমুখী বল Fc সমান সমান আমরা কি জানি? Fc সমান সমান লেখা যায় mv স্কয়ার ডিভাইডেড বাই r। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যে কোনো একটা বস্তু ঘোরার জন্য কিন্তু এই পরিমাণ কেন্দ্রমুখী বল কোনো না কোনো ফোর্সকে সাপ্লাই দিতে হয়। অর্থাৎ এটা কিন্তু নিজে কোনো ফোর্স না, সবসময় বলে আসছিলাম এই কথাটা, যে কেন্দ্রমুখী বল কিন্তু ভাই নিজে কোনো ফোর্স না, কোনো না কোনো বলকে এই অ্যামাউন্ট অফ ফোর্স সাপ্লাই দিতে হয়, ঠিক আছে? যেমন যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন আমাদের মহাকর্ষ বল কিন্তু mv স্কয়ার বাই r সাপ্লাই দিয়ে পৃথিবীকে ঘোরাচ্ছে। যখন এরকম ইলেকট্রন প্রোটনের চারিদিকে ঘুরছে তখন কিন্তু এই ঘোরার জন্যও তার mv স্কয়ার বাই r পরিমাণ কেন্দ্রমুখী বল লাগবে। কিন্তু এই বলটা কে তাকে দিবে? এই বলটা তাকে দিবে হচ্ছে এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যেই, বা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যেই আমাদের ইয়াটা কি বলে, যে আমাদের হচ্ছে ওই যে কুলম্ব বল বা স্থির বৈদ্যুতিক যে বলটা, সেইটা কিন্তু এই 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 পরিমাণ কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে। তাহলে সেই ক্ষেত্রে যে স্থির বৈদ্যুতিক বল সেটাকে আমরা বলতে পারি Fe। তো দেখো এখানে Fe এর যে ভ্যালুটা সেটা আমরা কি কি জানি, সেটা হচ্ছে 1/4πε0 এবং মনে করো এইখানে আমাদের যেই চার্জ আছে, এখানে আমি মনে করলাম যে হচ্ছে আমাদের যেই চার্জ, সেই চার্জের মান তো E, এবং এইখানে যতগুলো মানে প্রোটন আছে সেটার সংখ্যা আমি মনে করলাম m সংখ্যক প্রোটন আছে, সাপোজ m সংখ্যক প্রোটন আছে, তাহলে এখানে হবে me। দেখো m সংখ্যক প্রোটন মানে কি, যদি আমি এরকম চিন্তা করি যে হচ্ছে আমাদের এখানে কার্বন আছে, এটা হচ্ছে একটা কার্বনের পরমাণু, তাহলে এই m এর মান কত হবে বলতো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, যদি কার্বন হয় তাহলে, শুনি নাই রিয়া, তাহলে 6। 6 হবে, গুড। হ্যাঁ, তাহলে এখানে ওই m এর মানটা কিন্তু হবে 6। আচ্ছা, তাহলে এখানে সেই প্রোটনগুলার 6টা প্রোটনের টোটাল চার্জ কত হবে? একটা প্রোটনের চার্জ তো E এর সমপরিমাণ, তাহলে 6টা প্রোটনের চার্জ হবে 6 E এর সমপরিমাণ, বা m সংখ্যক প্রোটনের চার্জ হবে me সমপরিমাণ। তাহলে বলো তো এই একটা ইলেকট্রনকে, এই যে এখানে যে এই প্রোটনগুলো আছে, তাদের একটা আরেকটাকে কি পরিমাণ বলে আকর্ষণ করবে? এখানে Q1 ইন্টু Q2, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি me টাইমস E। দেখো লেখা যায় কিনা, এবং এখানে যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে এইটা r স্কয়ার। ঠিক আছে, এইটুকু আমরা কিন্তু লিখতে পারি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। কারো কোনো সন্দেহ আছে এটা নিয়ে একটু জানাও, ঠিক আছে কিনা এই পর্যন্ত বস? এই জানাও জানাও, এইটা বুঝছো কিনা সবাই? জি ভাইয়া জি ভাই বুঝছি। বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এই যে স্বর্ণা, মিশা, নাশিতা, সাইয়ান, সামিয়া, তোমাদের কি মাইক নষ্ট হয়ে গেছে? মাইক নষ্ট হয়ে গেলেও চ্যাট বক্সে একটু জানাও যে হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের এখানে যেই ইকুয়েশনটা আমরা আসলে বেসিক্যালি পাচ্ছি সেটা কি দাঁড়াচ্ছে, যে 1/4πε0, খাতায় লিখে ফেলো একই সাথে, তাহলে ওই আবার নতুন করে রেকর্ড ক্লাস করা লাগবে না। 1/4πε0 me স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার সমান সমান দাঁড়াচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r, mv স্কয়ার ডিভাইডেড বাই r। আচ্ছা বলো তো এই দুইটা m কে আমি কাটাকাটি করতে পারবো? তাড়াতাড়ি রেসপন্ড করো, নাইলে অনেক সময় লাগবে। এই দুইটা এম কে আমি কাটাকাটি করতে পারবো? না ভাইয়া। কেন পারবো না বলো তো দেখি? হ্যাঁ গুড, স্বর্ণা, কেন পারবো না? এম চার্জ সংখ্যক আর একটা প্রোটন ভর। নিয়েছেন আর ওইটা হচ্ছে পরমাণুর ভর। এটা কি পরমাণুর ভর? এটা একটু ক্লিয়ার করো তো, এটা হ্যাঁ, কি পরমাণুর ভর? প্রোটনের ভর আর ওটা হচ্ছে এম সংখ্যক প্রোটন। এইটা কি প্রোটনের ভর? না ভাইয়া ওইটা কি? এটা কি বলতো, কে বলতে পারবে এটা কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। লিখন এটা ইলেকট্রনের ভর, তাই না? কারণ আমরা mv স্কয়ার বাই r এটা কখন কোথায় অ্যাপ্লাই করি? যখন আমাদের একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে তখন যেই বস্তুটা ঘুরে তার এমটাকে তো আমরা নেই ভাই, তাই না? তাহলে ওই mv স্কয়ার, এখানে কিন্তু ওই ইলেকট্রনের ভরটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম এখানে, ঠিক আছে? ওকে, তাহলে এই এমটা কিন্তু ইলেকট্রনের ভর, এখানে এমটা যেটা, এমটা হচ্ছে mass of electron, mass of electron। আর এই এমটা কি? এই এমটা হচ্ছে আমাদের ওই যে কি বলে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন, বা যেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি আর কি। আর কি কিছু আননোন আছে না? আর আর হচ্ছে কি, আর মানে হচ্ছে রেডিয়াস অফ দা কক্ষপথ, রেডিয়াস অফ দা অরবিট, ঠিক আছে?
আর কি আছে এখানে, আর কি কিছু আছে নাই। আর এপসাইলন তো তোমরা জানোই, এটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এটা হচ্ছে পারমিটিভিটি। আর এখানে স্মল এম তো বুঝলাম, আর বুঝলাম ভিটা কি, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, ভেলোসিটি অফ ইলেকট্রন। এইগুলো বাংলা করতে পারবে আশা করি, তাও সমস্যা হলে জানাও। আচ্ছা, এই গেল। আচ্ছা, এটা তো আমরা একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এখন দেখো আমাদের আসলে টার্গেটটা কি ছিল ভাই, টার্গেট ছিল স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ বের করা। এখন ব্যাসার্ধ বের করতে গিয়ে আমি দেখলাম যে আমি তো ভাই এই এম এর মানটা জানি, আমি তো ভাই ই এর মান জানি, আমি তো ভাই ইলেকট্রনের ম্যাসও জানি, আমি তো ভাই এপসাইলন 1/4 পাই এপসাইলন এটা কত হবে এগুলাও জানি। বলো তো আননোন কি কি আছে, তাড়াতাড়ি বলো আননোন কি কি আছে। ভেলোসিটি আর রেডিয়াস। হ্যাঁ জায়েদ, থ্যাংক ইউ। এখানে আছে হচ্ছে ভেলোসিটি আর হচ্ছে স্মল আর। তাহলে এইখানে আমাদের কিন্তু দুইটা আননোন আছে, আমরা ইকুয়েশন পাইছি একটা, তাহলে কি সলভ করা যাবে? যাবে? যাবে না। না ভাই, আরেকটা তাহলে লাগবে। বস আমাদের কিন্তু আরেকটা ইকুয়েশন লাগবে। এখন দেখো এই যে ইলেকট্রনটা কক্ষপথে ঘুরছে, হ্যাঁ, এইটার জন্য বলতো বোর ওই ডি ব্রয় বা ডি ব্রগলি এই দুইজন মিলে একটা তত্ত্ব দিছিল না, মনে আছে সেটা কি ছিল? হ্যাঁ, সেটা ছিল হচ্ছে mvr সমান সমান হবে nh ডিভাইডেড বাই 2 পাই। এইটা কিন্তু ছিল আমাদের ওই যে বোর বলে দিছিল যে ভাই দেখেন আপনি এইটা তো আপনি অ্যাপ্লাই করতেই পারবেন, এই জিনিস তো আপনার যে কোনো ধরনের রেডিয়াসের জন্যই ওই ইলেকট্রনটা ঘুরতে পারবে, ঠিক আছে, কিন্তু আমার ওই কক্ষপথগুলোর তো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে আমাদের ওই যে কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরবে সেই ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে অবশ্যই h/2 পাই এর কিন্তু আমাদের ওই যে ইন্টিজার ভ্যালু হতে হবে বা পূর্ণ গুণিতক হতে হবে। তাহলে দেখো এই যে দুইটা ইকুয়েশন আমরা পেলাম, এখন এই দুইটা ইকুয়েশনেও কিন্তু দেখো আমরা কিন্তু এম এর মানটা জানি, আমরা এখানে এইচ জানি কনস্ট্যান্ট, এন এর মানটাও আমি যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই তাহলে এন এর মান আমি 1 বসাই দিব, তাই তো। তাহলে এখানেও আননোন কি কি থাকছে, ভি এবং আর। তাহলে বস দুইটা আননোন দুইটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুইটাকে আমি চলো এখন এইখানে নিয়ে আসি, তাহলে আমাদের দুইটা আননোন দুইটা ইকুয়েশন কিন্তু চলে আসলো। ভেরি গুড। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে আমরা কি করে আর এর ভ্যালুটা বের করতে পারি। তো দেখো আর এর ভ্যালুটা বের করার জন্য আমরা একটা কাজ করি, এখানে যেহেতু আর বের করতে চাচ্ছি তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে ভিটাকে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে ভিটাকে ভ্যানিশ করা যাইতে পারে কয়েকভাবেই। আমি যদি এখানে 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে সেটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো, যে 2 নাম্বারকে বগ্র করে পাই, বগ্র করে পাই, কি পাই বগ্র করে, যে আমরা এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে আমি কিন্তু এখান থেকে আসলে ভাগ দিয়েও এটাকে কাটাকাটি করে ফেলতে পারি, বা হচ্ছে আমি যদি একবারে রিপ্লেস করতে চাই সেটাও সম্ভব, যে কোনো একভাবে করি। তোমরা একটু এটা নিজেরা খাতায় করে ফেলো, আমার এটা দেখো না ইকুয়েশন আমি কি করছি। তোমরা 1 নাম্বার ইকুয়েশনটা লেখো, 2 নাম্বার ইকুয়েশন লিখে ভিটাকে এটা দিয়ে প্রতিস্থাপন করো, বা যদি মনে হয় যে 1 নাম্বারকে এই পরের 3 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিবা সেটাও কিন্তু করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা করি যে ধরো 1 নাম্বার ইকুয়েশনকে 3 নাম্বারটা দিয়ে ভাগ দেই, ধরো এটাকে আমি 3 নাম্বার দিচ্ছি। আচ্ছা না, আমি এখানে থেকে দাঁড়াও একটা কাজ করি, ভি স্কোয়ারটাকে আলাদা করে ফেলি, ইচ্ছা আমার যেটা খুশি সেটা করতে পারি, জাস্ট আমার টার্গেট হলো ওই পাশ থেকে ভি স্কোয়ারটাকে সরানো। তো আমি এখানে এন স্কোয়ার লিখলাম, এইচ স্কোয়ার লিখলাম, ডিভাইডেড বাই এখানে আসছে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। খেয়াল রেখো আমাদের এম এর পরিচয় কিন্তু ওই ইলেকট্রনের যে ভর সেইটা। ওকে, তাহলে এইবার আসো আমি হচ্ছে এটাকে তো আমার একটু কপি পেস্ট করাই লাগবে। আচ্ছা দেখি তো এখানে কি ওটা হয়, না হয় না, হয় না। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। তাহলে আমরা এইখান থেকে এইটাকে একটু পরের পেজে নিয়ে যাই, এইটাকে একটু পরের পেজে এখানে রাখি, আর এই যে ইকুয়েশনটা ছিল সেইটাকে আমরা একটু পরের পেজে নিয়ে যাই, ঠিক আছে। হ্যাঁ, এইবার আসো এই দুইটা ইকুয়েশন আমরা পেলাম, এটা কোত্থেকে পেলাম, এটা এই যে এখান থেকে পেলাম, স্কোয়ার করে ভি স্কোয়ারটাকে আলাদা করলাম, এবং তারপরে আমি যদি জাস্ট এখানে ভ্যালুগুলোকে বসাই, ভি স্কোয়ারের ভ্যালুটা জাস্ট এখানে বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট এম ই স্কোয়ার আর স্কোয়ার সমান সমান এম বাই আর ইন্টু ইন্টু ভি স্কোয়ার, মানে এই যে এই পুরা জিনিসটা এখানে চলে আসবে এখন,
এই যে পুরা জিনিসটাকে এখানে নিয়ে চলে আসলাম। আচ্ছা, তাহলে দেখো এখন কাটাকাটি মনে হচ্ছে অনেক কিছুই যায়। দেখি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। এখানকার আর স্কোয়ার এখানকার আর স্কোয়ারকে কাটাকাটি করে দিল, এখানের একটা এম এখানের একটা এম কে কাটাকাটি করে দিবে। খুব বিদঘুটে বাজে একটা সমীকরণ আসছে, কিন্তু আমরা এখানে আরটাকে আগে একপাশে নিয়ে আসি, কারণ আরই তো আমাদের বের করা ছিল মেইন টার্গেট। তাহলে আর সমান সমান কি দাঁড়াচ্ছে দেখি। আর সমান দাঁড়াচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপরে 4 পাই এপসাইলন নট, ঠিক আছে। তারপরে আসছে হলো, আমার ভুল হইলে বলো, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, না সরি 4 পাই স্কোয়ার এম, একটা এম কাটাকাটি হয়ে গেছিল, আর এখানে আসবে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, আর এই পাশে আসবে হচ্ছে ই স্কোয়ার, ই স্কোয়ার। দেখো তো আমার লেখা ঠিক আছে কিনা, যদি ভুল পাও তাহলে জানাও। তাহলে 4 4 আমি কাটাকাটি করে দিলাম, এবং একটা পাই কাটাকাটি হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এইচ স্কোয়ার এপসাইলন নট এন স্কোয়ার, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি দাঁড়ালো আর, যে হলো পাই পাই স্মল এম ক্যাপিটাল এম ই স্কোয়ার, ই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমি একটু তাও মিলাই নি যে বইয়ের সাথে আমার এই ইয়াটা ঠিক আছে কিনা, ডিরাইভেশনটা ঠিক আছে কিনা, খাতাটা দেখছি। হ্যাঁ, ঠিক আছে, যে এখানে আমাদের হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন নট এন স্কোয়ার পাই স্মল এম ক্যাপিটাল এমটা আমি জোর করে দিছি ই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল কিন্তু আমাদের যেই রেডিয়াসের ইকুয়েশন। হ্যাঁ, এখন আসো, কালকে একটা কথা বলছিলাম, বলো তো দেখি মনে আছে কিনা, যে এই যে বোরের যেই মানে মডেলটা, এটা আসলে কাদের জন্য অ্যাপ্লিকেবল, কোন ধরনের পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল, মনে আছে? এক ইলেকট্রন বিশিষ্ট থ্যাংক ইউ, পরমাণুর জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এরকম স্বতঃস্ফূর্ত রেসপন্সের জন্য। যে এক ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের জন্য কিন্তু আমাদের এই ধরনের এই বোরের মডেলটা আসলে প্রযোজ্য। তো এক ইলেকট্রন ছাড়া অন্য কোনো কেসে কিন্তু এটা আমাদেরকে আসলে নরমালি বলবে না। এখন দেখো, আমাদের বইতে যেটা দেওয়া আছে, আমি যদি সেই ফরম্যাটে লিখি, এই ইকুয়েশন কিন্তু বইতে নাই, বইতে এই ক্যাপিটাল এমটা তুমি পাবা না। এখন বইতে যেটা করছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ওইখানে হাইড্রোজেনের জন্য কাজ করছে। হ্যাঁ, যে হাইড্রোজেনের যদি পরমাণু হয়, জাস্ট হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের পরমাণুতে তো ইলেকট্রন একটাই, তাহলে সেই হাইড্রোজেন পরমাণুর জন্য বলতো, যদি আমি লিখি ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেন পরমাণু, কি হবে বলতো দেখি, ক্যাপিটাল এম এর ভ্যালুটা কত তখন? 1 1 হবে, থ্যাংক ইউ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর এর যে ভ্যালুটা হচ্ছে, সেই আর এর ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালুটা হবে এইচ একটা কনস্ট্যান্ট, গুড, এপসাইলন নট এইটা একটা কনস্ট্যান্ট, এন স্কয়ার এইটা একটা কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে সরি এটা কোনো কনস্ট্যান্ট না, এন এর ভ্যালুটা ডিপেন্ড করছে কিসের উপরে বলতো, কত অরবিটে আসি সেটার উপরে ডিপেন্ড করছে। পাই একটা কনস্ট্যান্ট, ইলেকট্রনের ম্যাস একটা কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রনের যেই চার্জ সেইটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তার মানে দেখো, আর এর ভ্যালুটা কিসের উপরে ডিপেন্ড করছে আসলে, আর এর ভ্যালুটা কিসের উপরে ডিপেন্ড করছে, এই যদি কনস্ট্যান্ট হয়, এপসাইলন নট একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, ই স্কয়ার ই একটা কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র কিন্তু আর এর যেই ভ্যালুটা সেইটা ডিপেন্ড করছে, আর এর যে ভ্যালুটা সেটা ডিপেন্ড করছে ওই এন স্কয়ারের উপরে, ঠিক আছে, ওই এন স্কয়ার যেটা সেটার উপর। অর্থাৎ যত অরবিট বাড়বে, এন এর ভ্যালু যত বাড়বে, তত কিন্তু আর এর ভ্যালুটা বাড়বে। এটাই স্বাভাবিক না, যে আমি প্রথম কক্ষপথের যে রেডিয়াস সেটা যত হবে, দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ সেগুলার রেডিয়াস আরো আস্তে আস্তে কি হবে, আরো আস্তে আস্তে কিন্তু বাড়বে। তো সেটাই হলো
যে আমাদের মানে স্কোয়ার হিসেবে কিন্তু এটা বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, এবং আমি যদি জেনারেলাইজ কেসের জন্য বলি, ফর মানে আমি যদি জেনারেলাইজ কেসের জন্য বলি, জেনারেলাইজড এর জন্য যেখানে আমাদের হাইড্রোজেন অ্যাটম না, আমি যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কথা যদি বলি, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এখানে জেনারেলাইজড কেস হচ্ছে কি, যে এক ইলেকট্রন, ওয়ান ইলেকট্রন অ্যাটম, হ্যাঁ, সেগুলোর জন্য এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেইগুলোর জন্য আমাদের তাহলে আর এর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, সেগুলোর জন্য আর এর যে ইকুয়েশনটা হবে সেইটা সমান সমান লিখতে পারি আমরা এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার, আর হবে হচ্ছে এন স্কোয়ার বাই এম, এন স্কোয়ার বাই এম। ঠিক আছে, অর্থাৎ আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু এই এন স্কোয়ার এবং এম এর উপরে তখন ডিপেন্ড করবে। বুঝতে পারছো? অর্থাৎ জেনারেলাইজ কেসে যদি আমরা ওয়ান ইলেকট্রন অ্যাটমের জন্য চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু এইরকম করে যা আসবে, তখন এন স্কোয়ার বাই এম এভাবে করে আসবে। ঠিক আছে, হাইড্রোজেনের জন্য শুধুমাত্র এক হয়ে যাওয়ার কারণে এখানে এন স্কোয়ার হিসেবে থাকছে, কিন্তু যদি হাইড্রোজেন না বলে দেয় তখন কিন্তু আমাদের এইভাবে করে জিনিসটা থাকবে। আচ্ছা, এখন এইখানে যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ছোট্ট করে এন লিখে রাখতে পারি, কারণ এটা হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, আর এন দিয়ে কি বোঝাচ্ছি, যে আমাদের এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এই জন্য এখানে তো এন আসলো, এন তম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান সমান এইটা। তো আমি না একটা ছন্দ আছে, সেটাকে আমি আসলে মনে রাখার খুব বাজে একটা ছন্দ আছে, আসলে তোমাদের মনে থাকবে কিনা জানি না, কিন্তু আমি এটা আমার সময় অনেক কষ্ট করে বানাইছিলাম, কারণ এই সূত্রগুলো আমার আসলে মনে থাকতো না। তো সেই মনে না থাকার কারণে আমি হচ্ছে আসলে মনে রাখানোর জন্য একরকম ফর্মুলা মতন যেরকম হয় সেরকম করছিলাম, কিন্তু তোমাদের পছন্দ না হলে তোমরা নিজেদের মতন বানায় নিবা। ঠিক আছে, কিন্তু এই সূত্রটা যদি তোমার হচ্ছে মুখস্থ না থাকে, তখন পরীক্ষার হলে পুরাটা ডিরাইভ করে আসাটা একটু হয়তো ট্রিকি লাগতে পারে। তবে অসুবিধা নাই, আমরা তো বেসিক থেকেই আসছি, যে হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলটা কি প্রোভাইড করবে, কেন্দ্রমুখী বলটা কে দিবে, ওই তাদের মধ্যে যে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স সেটা দিবে, আর হচ্ছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা দিবে, আর হচ্ছে ওই বোর পরমাণু মডেলের জন্য এই যে এমভিআর সমান সমান এনএইচ বাই 2 পাই হচ্ছে, এই দুইটাকে কম্বাইন করে আমার টার্গেট হলো ভি কে সরানো। তো ভি কে সরায় আর পেলাম, এবং এখান থেকে আমার কিন্তু ফর্মুলা চলে আসলো। কিন্তু ডিরেক্ট ম্যাথ যখন করতে বলবে তখন আসলে পুরাটা প্রমাণ করে আসা এটা আসলে একটু টাইম কনজিউমিং এবং টায়ারসাম, আমাদের ওটা অনেক কষ্ট হয়। তো সেই জন্য আমরা যদি ফর্মুলাটা মনে রাখতে পারি তাহলে তাড়াতাড়ি হয়, ভুলে গেলে একবারে তুমি নিজেও করতে পারবা, এটা কোনো প্যারা নাই। আচ্ছা, তো এটাকে আমি এভাবে করে মনে রাখছিলাম। তোমরা রানা প্লাজার ঘটনা, হ্যাঁ, রানা প্লাজায় তোমরা কি জানো কি হয়েছিল? রানা প্লাজার ঘটনা মনে আছে কিছু? রানা প্লাজা মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, মনে আছে। জি আচ্ছা, ভাইয়া। যাই হোক, এখন আমি যেভাবে করে মনে রাখছিলাম এটা খুবই অ্যাবসার্ড লাগতে পারে তোমার কাছে, যে হচ্ছে ভাই এটা 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 কি হয়েছে, এটা এটা কোনো কিছু হইলো নাকি। তো যাই হোক, এটা হচ্ছে এভাবে করে মনে রাখা, যে হচ্ছে ধরো রানা প্লাজা, এর জন্য আমি হচ্ছে আর এন লিখছি। তো রানা প্লাজায় তোমার হচ্ছে আহ দাঁড়াও, এটা 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 কি ছিল এরকম, যে হচ্ছে আহ আচ্ছা, আমি হচ্ছে সম্ভবত এটা তোমার হলো, আচ্ছা যাই হোক, এটা আমি তোমাদেরকে কাজ দেই। আমি একটা করছিলাম কিন্তু আমার এখন ওভাবে ঠিক মনে আসতেছে না, ইয়াটা কি ছিল, আমার ডিরেক্টলি লিখে ফেলতে পারি, মানে প্র্যাকটিস করতে করতে যেটা হয়েছিল একবারে আমি এখন লিখে ফেলতে পারি, কিন্তু হচ্ছে আমার ওই কি কাহিনী ওইটা ঠিক মনে আসতেছে না। তোমরা যেভাবে হোক এটা মনে রাখবা, এই জিনিসটা, এই যে আর এন সমান সমান, আর এন সমান সমান এখানে হচ্ছে কয়েকবার লিখলে দেখবা যে মুখস্থ হয়ে যাবে, কিন্তু যদি কোনো একটা ঘটনা ছন্দ এরকম কিছু একটা দিয়ে মনে রাখতে পারো তাইলে আসলে খারাপ হয় না, যে হচ্ছে পাই মি স্কোয়ার এরকম কি জানি একটা ছিল, হ্যাঁ, যে হচ্ছে কি জানি হেন পাইনি এরকম কি জানি একটা তোমার হচ্ছে বানাইছিলাম, যে আমি গেছিলাম কোথায় বাজার করতে, তারপরে হেন পাইনি, হ্যাঁ পাইমি পাইনি কি একটা জানি বানাইছিলাম। যাই হোক, এটা এত ভালোভাবে মনে নাই, তবে আমরা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করি, এবং নর্মালি আসলে আমাদের যেই হাইড্রোজেন অ্যাটম সেগুলোর জন্যই আসলে এটা বেশি অ্যাপ্লিকেবল হয়। আমার যদি পড়ানোর মাঝখানে মনে আসে তাহলে আমি বলবো না যে কি কি গল্প ছিল। আচ্ছা, তো এইটা গেল, এটা তোমরা চেষ্টা করো কোনোভাবে যদি মনে রাখা যায়, কারণ এটা কিন্তু আসলে লাগবে, যে আর এন সমান সমান এখানে হচ্ছে এইচ ই এন বা এপসাইলন নট এন, তারপরে পাই মি স্কোয়ার, আর হচ্ছে উপরে এন স্কোয়ার। যাই হোক, ঠিক আছে, আমি আমি এইটা মনে আছে, যে হচ্ছে তোমার
উপরে লিখতাম হেন, হেন মানে তো মুরগি তাই না, হেন লিখতাম, হেন লিখতাম, আর হচ্ছে পাইনি, তো পাইনি আমি মুরগি পাইনি, হ্যাঁ বাজারে গেছি হয়তো মুরগি পাইনি, এই জিনিসটাকে আমরা হচ্ছে পাই মি লিখছি, পাই মি, কি পাইনি, হেন, হেন কি, এইচ ই এন, ঠিক আছে এরকম করে যে হেন পাইনি, তো হেন বানান কি এইচ ই এন, তো এটা তো আর ই না, এটা একটা সিম্বল খালি, তো এইচ ই এন, ই কোথায় আছে, এখানে আছে। আবার লিখি, ভালো লাগতেছে তো, যে হচ্ছে আমি ধরো রানা প্লাজায় গেছিলাম বাজার করতে, তো বাজার কি অ্যাবসার্ড, হ্যাঁ রানা প্লাজায় গেছি বাজার করতে, যাই হোক রানা প্লাজায় গেছি বাজার করতে, তো এখানে আমি হেন পাইনি, তো হেন, হেন পাইনি, তো এটা ন উচ্চারণ ম হয়ে গেছে পাইনি, আর এখানে হেন এইচ ই এন, ঠিক আছে, এই দুইটার উপরে স্কোয়ার। তো যাই হোক ফর্মুলা মনে রাখাটা হচ্ছে মেইন টার্গেট, এখন যেভাবে খুশি সেভাবে তুমি মনে রেখো। এটা গেল আমাদের হচ্ছে কিভাবে করে রেডিয়াসটা আমরা বের করছি, ঠিক আছে, কিভাবে করে আমরা রেডিয়াসটা বের করছি। আচ্ছা এখন আসো আমরা একটু ভ্যালু ইনসার্ট করি, এগুলার মধ্যে একটু ভ্যালু ইনসার্ট করি, যেমন আমাদের এখানে যে কনস্ট্যান্ট পার্টটুকু আছে এইটুকুর যদি আমি একটু ভ্যালু ইনসার্ট করতে চাই, ভ্যালু বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখি তো। দেখো এইচ এর যেই ভ্যালু, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলি আমরা এটাকে তাই না, এইচ এর ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে সেইটার ভ্যালু কত হবে, 6.63 ইন্টু 10⁻⁻34, তারপরে এপসাইলন নট এর ভ্যালু কারো মনে আছে, 8.854 ইন্টু 10⁻12 না, এরকম কিছু জি একটা। ভাইয়া। পাই এর ভ্যালু হচ্ছে 3.14, তারপর ইলেকট্রনের ম্যাস কত মনে আছে, 9.1 9.1 ইন্টু 10⁻27 না, minus 28 28, 31 আচ্ছা আচ্ছা ঠিক আছে 28, আচ্ছা বুঝো কিন্তু। আর ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19। এইটা তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করতে চাও তুমি কিন্তু পারবা না, হ্যাঁ তোমাকে যেটা করতে হবে আসলে, এটা ক্যালকুলেটরে হিসাব করলে দেখবা যে তোমার ওই উপরের ভ্যালুটা জিরো চলে আসতেছে, কারণ 10⁻34 যখন লিখছো তখন কিন্তু এটা তোমার হচ্ছে অনেক অনেক নেগলিজেবল একটা ভ্যালু চলে আসার কারণে ওটা 0/0 করে ফেলে, তাই আর কোনো ভ্যালু দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তো এইখানে যেটা করতে হবে তোমাকে, ওই যে উপরের যেই পাওয়ার গুলা আছে সেই পাওয়ার গুলাকে কাটাকাটি করতে হবে। আচ্ছা 6.63, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 10⁻34, আমি একটু তাও এপসাইলনের ভ্যালুটা দেখে নিচ্ছি। আমাদের হচ্ছে এপসাইলন, যেটা এপসাইলন কনস্ট্যান্টের ভ্যালুটা কত, 8.854 ইন্টু 10⁻12, ভেরি গুড। আর হচ্ছে আমাদের ইলেকট্রনের ম্যাস, ম্যাস অফ ইলেকট্রন এটা কত, এটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি, সরি 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 31 কেজি, -31 কেজি, এই তো -31 কেজি। এবং আশা করি ইলেকট্রনের চার্জটা ঠিক আছে, চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। আচ্ছা এটা একটু ক্যালকুলেটরে বসায় দেখো তো কত আসে, জাস্ট উপরের ভ্যালুগুলো আগে, ভ্যালুটা আগে দেখো, যেমন আমি 10⁻, ওটা যদি হিসাব করি তাহলে কত আসছে, যে উপরে আসছে 10⁻- কত 46 না, আর নিচে কত আসছে 10⁻−50 তাই না, -50, তাহলে উপরে এখানে খালি 6.63 যদি গুণ দাও তার সাথে 8.854 ইন্টু এটা, আর নিচে থাকলো হচ্ছে 3.14 ইন্টু 9.1 ইন্টু 1.6, এটা তাইলে দেখো কি আসে। আচ্ছা আমার ক্যালকুলেটরটা তো মনে হচ্ছে যে নাই। আচ্ছা এটা কত আসে, কত আসে, 1.28 into 10 to the power 4. 1.28 ইন্টু 10⁻4, 10⁻4 আসে, আচ্ছা ঠিক আছে 10⁻4। তাহলে এইখানে আমাদের আর এর যেই ভ্যালু সেটা এরকম আসলো তাই না, আরে ছি ছি ছি, এই যে স্কোয়ার গুলাকে দিবে, তাই তো বলি, এই যে এখানে আমাদের এই যে এখানে একটা স্কোয়ার আছে না, এই স্কোয়ার আছে, ভাই এইখানে অনেক একটা বড় হয়ে গেছিল। স্কোয়ার আছে, হ্যাঁ তারপরে এইখানে আবার একটা স্কোয়ার আছে, তাইলে এই স্কোয়ার গুলা তো দেয়া লাগবে তাই না, এখানে তো স্কোয়ার আছে, একটা একটা ইয়ার রেডিয়াস যদি এরকম হয় তা তো ধ্বংস হয়ে যাবে না সব 10⁻4, তো পুরা মানে ধরো এত মিটার,
তার মানে প্রায় কয়েক কিলোমিটার, অর্থাৎ ধরো পুরো ঢাকা শহর একটা পরমাণুর সাইজ। এটা কি হয় নাকি কক্ষপথের সাইজ? তা তো না। আচ্ছা, তাহলে এইটা হিসাব করা লাগবে, ঠিক আছে? এটাকে একটু হিসাব করে ফেলো তো, দেখি হিসাব করতে পারো কিনা। আচ্ছা, যাই হোক, এটা আমরা হিসাব করতে পারবো, অসুবিধা নাই। এখানে এটা হিসাব করে ফেলো, এটা হোমওয়ার্ক থাকলো। এখানে আমাদের যে কি পয়েন্টটা, সেইটা হচ্ছে একটা যে হলো আমরা এখান থেকে দেখলাম যে আর এন এর যে ভ্যালুটা সেটা ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। অর্থাৎ যত কক্ষপথ বাড়বে সেই অনুযায়ী কিন্তু আমাদের ওইটার রেডিয়াসটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? ওইটার রেডিয়াসটা আমাদের আস্তে আস্তে এটার সাথে সাথে বাড়তে থাকবে এবং প্রপোর্শনালি বাড়বে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে এইখানে তাহলে বলো তো, আমরা যদি R1 হিসাব করতাম, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হিসাব করতাম, সেটার ভ্যালু কত হতো? সেটার ভ্যালু জাস্ট এই কনস্ট্যান্টের সমান h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কয়ার, এটার সমান হইতো। তাইলে R2 স্কয়ার যেটা, এটাকে একটু নিচে রাখছি, দাঁড়াও, এটাকে একটু নিচে রাখছি, এইটা থাকুক, এইটা এখানে আমি এটা রেখে দিও। এটা একটু হিসাব করে যদি পারো হিসাব করতে, তাহলে মানে জানাও এটা কত হয়। এর মধ্যে যদি পারো তাহলে একটু জানাও, যে এগুলা তো হিসাব করতে পারবা না, কত আসে দেখো। ভাই হাইড্রোজেনের ব্যাসার্ধ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হাইড্রোজেনের তোমার ইয়ার ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর কি। তাহলে 5.9292 10^11 নিব। 10⁻11, তার মানে এরকম না যে 0.5 দিয়ে আমি যদি লিখি, 0.5 কত হবে? 53 53 ইন্টু মানে এত আর্মস্ট্রং, অ্যাংস্ট্রম হবে। ঠিক না? এরকমই, হ্যাঁ ঠিকই আছে, এরকমই কিছু একটা আসার কথা। তাহলে দেখো R1 এর যে ভ্যালুটা সেটা যদি এরকম হয়, তাহলে বলো তো R2 এর যে ভ্যালু, R2 এর যে ভ্যালু সেইটা আসলে কি? সেইটা বলো তো আমি। R1 সমান যদি এটা হয়, তাহলে এভাবে লিখতে পারি না যে R1 ইন্টু এন স্কোয়ার বা R1 ইন্টু 2 স্কোয়ার। দেখো তো আমি ঠিক লিখলাম কিনা, এই লাইনটা জি ভাই। বুঝছি কিনা? যে আর এন এর ভ্যালু আমি যখন 1 বসাইছি তখন এইটা তো 1 হয়ে গেছে, তার মানে এই পুরাটুকুই কিন্তু আমার R1 কে নির্দেশ করছে। তার মানে কনস্ট্যান্ট যেই পার্টটা, এটাই কিন্তু আমার R1 আসলে, এটাই কিন্তু আমার R1 আসলে। তাহলে R1 যেটা, এটাই আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে R1 এর সাথেও, R1 এর সাথে এটাই যেহেতু R1 এর ভ্যালু, তাহলে Rn যেটা সেটা আমি লিখতে পারি R1 ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ আমাদের কিন্তু এইখানে যেই ভ্যালুগুলা সেটা হচ্ছে ওই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, এটাই হচ্ছে R1, যেটা হচ্ছে 0.53 আর্মস্ট্রং। এইটার সাথে তোমার এন স্কোয়ার হিসেবে কিন্তু বিভিন্ন ইয়াগুলা তৈরি হবে। তাহলে বলো তো একইভাবে হিসাব করে, এখন যেহেতু 52 পেয়ে গেছি, তাহলে R2 এর ভ্যালু কত হয়? 0.53 ইন্টু 4, এত আর্মস্ট্রং, এটা কত আসে ভ্যালুটা? 2.12. 2.12 আর্মস্ট্রং। একইভাবে R3 যদি হিসাব করি, তাহলে 0.53 ইন্টু 3 স্কোয়ার আর্মস্ট্রং, 9, কত আসে? 4.77 বা 75। আচ্ছা, তাহলে এরকম করে কিন্তু আমরা ভ্যালুগুলা পেলাম। তো এগুলো আজকে অবজেক্টিভে থাকবে, এগুলো একটু খেয়াল রেখো যে আমাদের এটা হলো হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এই যে এটা যেটা বের করলাম সেটা, এবং সবসময় কিন্তু এন স্কোয়ারের সাথে এটা প্রপোর্শনালি ভ্যারি করছে, ঠিক আছে? ওকে, তাহলে এই ফর্মুলাটা দেখি আমার মনে আছে নাকি, আমি একটু লেখার চেষ্টা করি। কি ফর্মুলা শিখলাম যেন? আর এন সমান সমান, বাজারে গেছিলাম মুরগি কিনতে, এইচ ই তোমার হচ্ছে এন, তাই তো? তারপরে পাইনি কি পাইনি? হেন পাইনি, এইচ ই এন, ঠিক আছে? তাহলে এখান ভাই থেকে এটার আমরা, জন্য শিখা হয়ে গেছে আসলেই একদম। গুড, ভেরি গুড। তাইলে এখানে কিন্তু আমরা এখানে উপরে যেটুকু ছিল এইচ স্কোয়ার এপসাইলন, কিন্তু সাবধান, যদি এটা হাইড্রোজেন না বলে অন্য কিছু বলে তখন কিন্তু এখানে নিচে একটা জেড থাকবে বা ওই ক্যাপিটাল এম থাকবে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? আমার জেড দিয়ে করা উচিত ছিল, কারণ জেড দিয়ে তো আমরা ওই যে পারমাণবিক সংখ্যা বোঝাই, জেড দিয়ে করলে ভালো হতো। যাই হোক, তো এখানে আসলে বইগুলাতে জেড বা এম এর কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে জি তোমার ভাই, কেমিস্ট্রিতে করছিলাম জেড দিয়ে তো। জেড দিয়ে করছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ফিজিক্স বই তো এটা নাই। তো যাই হোক, এটা তো করে ফেলতে পারলাম। এবার আসো আমাদের স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের যেই বেগ সেটা, অর্থাৎ আমরা আগের যে দুইটা ইকুয়েশন দেখেছিলাম, কোন দুইটা ইকুয়েশন দেখেছিলাম দেখো? আগে আমরা এই দুইটা ইকুয়েশন নিয়ে দেখেছিলাম, কিন্তু এই দুইটা, সরি সরি সরি, এই দুইটা না, আমাদের ইকুয়েশন ছিল এই যে এইখানে একটা ছিল, এখানে একটা ছিল, এই যে এই দুইটা ইকুয়েশন ছিল। তো এই দুইটা ইকুয়েশন ছিল, এই দুইটা ইকুয়েশন তো ছিল
তো আমাদের এখন জাস্ট ভি এর ভ্যালুটা বের করতে বলছে। তো ভি এর ভ্যালুটা যদি বের করতে বলে তো আমাদের এখানে তো বের করা কোনো সমস্যা না, কারণ আমরা এখন আর এর ভ্যালু জানি। যে কোনো একটা ইকুয়েশনে আমরা জাস্ট আর এর ভ্যালুটা ইনসার্ট করে দিব, বসাই দিব। তাহলে ভি সমান সমান কত হচ্ছে দেখো, আমি যদি 2 নাম্বার ইকুয়েশন থেকে আসি, 2 থেকে পাই কি পাই, 2 থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে দেখো ভি ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, ভি ইজ ইকুয়ালস টু লেখা যাচ্ছে NH বাই 2 পাই, NH বাই 2 পাই MR। তো আমরা আর এর ভ্যালু কি শিখছি একটু আগে, NH বাই 2 পাই। আর এর ভ্যালু জানি কি শিখছি, যে বাজারে গেছিলাম মুরগি নিয়ে আসতে, এই হেন পাইনি, তাহলে H স্কয়ার N স্কয়ার E স্কয়ার। তাহলে এখান থেকে আমরা M এর ভ্যালুটাও বসাই দিচ্ছি, আর R এর যে ভ্যালুটা সেটা এইভাবে করে বসাবো। নিচে বসবে H স্কয়ার এপসাইলন নট N স্কয়ার, আর এটা নিচে নিচে হওয়ার কারণে উপরে চলে যাবে পাই M E স্কয়ার। বুঝছো কি করলাম? খুব হিজি বিজি লেখা হয়ে গেল। একটা মিনিট, এক মিনিট, হ্যাঁ ওকে। তাহলে এখানে পাই 2 পাই এম, আর এর ভ্যালুটা হবে হচ্ছে এইচ স্কয়ার এপসাইলন নট, আচ্ছা এখানে এপসাইলন নট কিন্তু এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম ই স্কয়ার। ঠিক আছে, এটা যেহেতু নিচে হবে তাই ওটা উপরে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আসো কাটাকাটি করি, একটা এন কাটাকাটি হয়ে গেল, পাই এর সাথে কাটাকাটি হয়ে গেল, এম এর সাথে কাটাকাটি হয়ে গেল, তারপরে আর কি কিছু থাকে এইখানে H হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আর কি এইচ একটা এইচ এর সাথে কেটে গেল। আচ্ছা গুড 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 গুড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভি এর যে ভ্যালু আসে সেটা হচ্ছে, এটাই কি আসে, এটাই আসে ই স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন নট ইনটু এইচ, নাকি 2 আছে ভাইয়া। 2 আছে, রাইট, 2 আছে 2 আছে 2 আছে 2 আছে 2 আছে। H আছে, N আছে, এপসাইলন নট আচ্ছা আছে। আমি আগে লিখি, হ্যাঁ তোমারটাই ঠিক, আমি আগে আমার মতন লিখি তারপরে দেখা যাচ্ছে মিলে নাকি। আচ্ছা এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমাদের উপরে আসছে হলো ই স্কয়ার, উপরে আছে হলো ই স্কয়ার, আর নিচে আছে হচ্ছে 2 পাই এম, তো সব কাটাকাটি হয়ে গেল, একটা এইচ আছে, তারপরে এপসাইলন, আবার মুরগি চলে আসছে মনে হচ্ছে, ই স্কয়ার বাই হেন। বাহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কথা হলো যে দেখো এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা কিন্তু আমরা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য লিখলাম, ঠিক আছে। যদি আমাদের তোমার হলো যে কোনো একটা Two হাইড্রোজেন লাইকের, আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়, 2 আছে না একটা? ও হ্যাঁ 2 আছে 2 আছে 2 আছে, রাইট রাইট রাইট, একটা 2 আছে, থ্যাংক ইউ, হ্যাঁ একটা 2 আছে। দেখো তো আরেকবার ঠিক করে, যে আমাদের NH বাই 2 পাই ছিল, ওখান থেকে এম আর কে নিয়ে চলে আসলাম, আর সমান সমান এইচ স্কয়ার এপসাইলন নট এন। আচ্ছা একটা কাজ করি, আমি এখানে আমাদের ওই ক্যাপিটাল এমটাও বসাই দেই, তারপর দেখি কি আসে। তাহলে উপরেও কিন্তু আমাদের এখানে একটা ক্যাপিটাল এম থাকবে, ঠিক আছে, এবং এখানেও আমাদের একটা ক্যাপিটাল এম তাহলে থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশনটা, এটা হচ্ছে আমাদের জেনারেলাইজড ইকুয়েশনটা। হুম, ঠিক আছে, এটা হচ্ছে সেই জেনারেলাইজড ইকুয়েশনটা। আর হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা হচ্ছে সেই জেনারেলাইজড ইকুয়েশনটা। তাহলে যদি আমাদের হাইড্রোজেন অ্যাটমের জন্য হয় তাহলে সেক্ষেত্রে এম এর ভ্যালুটা জাস্ট 1 হয়ে যাবে। তাহলে এখানে আমি সুন্দর করে লিখি, এখানে যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে এটা হলো এম ই স্কয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যদি হাইড্রোজেন অ্যাটম হয়, ফর হাইড্রোজেন অ্যাটম কি দাঁড়াবে হাইড্রোজেন অ্যাটমের জন্য, এটা কার বেগ আসলে বলো তো, এই বেগটা কার, কার বেগ বের করছি আমরা এখানে, ইলেকট্রনের ইলেকট্রন। বেগ। ইলেকট্রনের বেগ। ইলেকট্রনের বেগ। হ্যাঁ থ্যাংক ইউ। হাইড্রোজেন অ্যাটমের জন্য m ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে v ইজ ইকুয়ালস টু হবে e স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট n। তাহলে দেখো n এর সাথে কিন্তু এইটার যেই ভ্যারিয়েশনটা সেটা কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক আকারে হচ্ছে, ঠিক আছে, ব্যস্তানুপাতিক আকারে কিন্তু হচ্ছে। ওকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমার এখানে কেন জানি একটু খটকা লাগতেছে, একটু দাঁড়াও তো। ভি স্কয়ারের যে মান সেইটা আসছে হলো ই স্কয়ার ডিভাইডেড বাই এম ইন্টু আর এন। না ঠিকই আছে, ঠিকই আছে, সমস্যা নাই। ভি এর আমরা এরকম একটা তো ফর্মুলা লিখতে পারি,
ঠিক আছে, আর এর সাথেও লেখা যায়, তবে না আমরা এখানে এন এর সাথেই এটা রাখলাম আর কি। ঠিক আছে, আর এর সাথে রাখতে চাইলে তো এখান থেকেই রাখা যেত, যে ভি এর সাথে আর এর যে সমীকরণ, যেমন দেখো আমি এখানে কার সাথে কার সম্পর্কটা দেখালাম, ভি এর সাথে এন এর সম্পর্ক দেখালাম, কিন্তু এখানে আমরা কার সাথে দেখাইছি, ভিটা ফাংশন অফ এন। ঠিক আছে, যে এনটা চেঞ্জ হবে, তাছাড়া আর কিছুই চেঞ্জ হচ্ছে না, সেই ক্ষেত্রে ভি এর সমীকরণটা কেমন হয়, ইলেকট্রনের বেগের সমীকরণটা কেমন হয়। এখন যদি আমি রেডিয়াসের সাপেক্ষে দেখাতে চাইতাম, তাহলে কিন্তু আমার ওই 1 নাম্বার ইকুয়েশন থেকেই এটা চলে আসা যাইতো, যে আমি রেডিয়াস জানি তাহলে আমার বেগ কত হবে। তো এখান থেকেই তো আমি 1 নাম্বার ইকুয়েশন থেকে এটা লিখে ফেলতে পারতাম, তাই না? যে ধরো এখান থেকে কি আসতো, যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তখন হতো যে হচ্ছে আমাদের 1/4πε0, 1/4πε0 ইনটু আছে হচ্ছে এম ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখান থেকে যাচ্ছে হলো স্মল আর ডিভাইডেড বাই এম। তাহলে আমাদের এখান থেকে যেটা আসে, হাইড্রোজেন অ্যাটমের জন্য 1/4πε0, নিচে একটা আর থাকবে, হ্যাঁ এম আর, এম আর, এখানে একটা আর কাটাকাটি হয়ে যাবে, এই আর এই আর কাটাকাটি হয়ে যাবে, তাহলে যেটা থাকবে এম আর, আর উপরে থাকবে হচ্ছে আমাদের ই2। ঠিক আছে, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের একটা ইকুয়েশন হইতে পারে, মানে যদি আমি ভেলোসিটির ইকুয়েশন থেকে আসতে চাই। এটা আমরা কি বের করলাম, এটা বের করলাম হচ্ছে ভি ইজ এ ফাংশন অফ আমাদের কি, বা ভি স্কয়ার ইজ এ ফাংশন অফ আর, এই ফরম্যাটে আমরা কিন্তু এটাকে লিখলাম। ঠিক আছে, আর এখানে লিখছিলাম হচ্ছে এন এর ফরম্যাট হিসেবে। তার মানে দেখো একটা জিনিস, যে যাই হোক না কেন আমাদের ভি এর সাথে আর এর যেই সম্পর্কটা সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত বেশি সেন্টার থেকে দূরত্ব যাবে ইলেকট্রনের বেগ আস্তে আস্তে তত কমতে থাকবে, কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, আর যত বেশি এটা হচ্ছে তোমার একই কারণ, এন এর ভ্যালু যত কম ভি এর ভ্যালু তত বেশি, অর্থাৎ যত কাছে থাকবে তত ভি এর ভ্যালু কিন্তু বেশি হবে। এগুলা সবই তুমি দেখবা টেস্ট পেপার, এগুলা থেকে কিন্তু অবজেক্টিভ বিভিন্ন রকমের আসে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখান থেকেও একটু যদি ভি এর সমীকরণগুলো আলাদা করে লিখি, এগুলা চেষ্টা করো ফরমেশন কিভাবে আসলে এগুলা মনে রাখার জন্য। হ্যাঁ, ভি সমান সমান, তাহলে কি লেখা যায়, ভি সমান সমান লেখা যাচ্ছে ই স্কয়ার ডিভাইডেড বাই 2h ε0, আর এখানে থাকবে হচ্ছে m/n। ঠিক আছে, অর্থাৎ ভিটা কিন্তু এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করছে, পারমাণবিক সংখ্যা এবং কোন কক্ষপথ সেটার উপরে ভিটা ডিপেন্ড করছে। ঠিক আছে, আর যদি একটা পরমাণুর কথা নির্দিষ্টভাবে তোমাকে বলে দেয় তখন কিন্তু সেটা জাস্ট এন এর উপরে ডিপেন্ড করবে, যে কত কক্ষপথ সেটার উপরে তখন ভিটা কিন্তু ভ্যারি করবে। এক্সেলেন্ট। এখন আসো আমরা যদি দেখতে যাই যে হচ্ছে আসলে আমাদের এই যে গতিশক্তির যেই বিষয়গুলা থাকে, সেই গতিশক্তি কত হয় বা হচ্ছে আমাদের এই বিভব শক্তি কত হয়, সেইগুলা যদি আমরা এখন দেখতে যাই তাহলে কি হবে, আমরা ইলেকট্রনের বেগ বের করলাম, যে হচ্ছে স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের বেগ, এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য, এটা হলো হাইড্রোজেনের জন্য, আর এটা হচ্ছে জেনারেলাইজড যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট আমাদের যে কোনো পরমাণুর জন্য, 1 ইলেকট্রন অ্যাটমের জন্য এইটা। ওকে, তাহলে এখন দেখো যেহেতু আমাদের ভি বের হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা চাইলেই এখন ইয়া বের করতে পারবো, কি বলে, গতিশক্তি বের করতে পারবো। তাহলে এই ইলেকট্রনের যে গতিশক্তিটা হবে, ইলেকট্রনের এখানে আমাদের যে ইলেকট্রনের গতিশক্তিটা হবে, ইলেকট্রনের ভি বের করে ফেললাম, তাহলে গতিশক্তি কত হবে, ইলেকট্রনের যেই গতিশক্তিটা পাবো সেই গতিশক্তি সমান সমান, বা গতিশক্তি ই কে যেটা সমান সমান, এগুলো সবই তো আমরা কেমিস্ট্রিতে করে আসছো না, হাফ ভাইয়া। এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে এইটার উপরে একটা স্কোয়ার হবে, এইটার উপরে একটা স্কোয়ার হবে, তাহলে জাস্ট হাফ এম ই টু দি পাওয়ার 4, এটা কাজ করি, হাফ এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তি হিসেবে থাকলো, এটা হচ্ছে আমাদের ই কে, এটা হলো আমাদের গতিশক্তি হিসেবে এইটুকু থাকলো। এবং গতিশক্তিটাও কিন্তু দেখো এন এর সাথে ব্যস্তানুপাতিক, স্বাভাবিকভাবেই এটা হওয়ার কথা, কারণ ভি যেহেতু কমে তার মানে গতিশক্তিটাও এন বাড়ার সাথে সাথে কিন্তু কমারই কথা।
আচ্ছা, এবার আসো বিভব শক্তি। বিভব শক্তিটা আমরা কিভাবে হিসাব করব? যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হিসাব করার বেলায় আমরা মনে আছে স্থির তড়িতে দেখছিলাম যে বিভব শক্তি আমরা কিভাবে হিসাব করি। বিভব শক্তি হিসাব করার সময় আমাদের ফর্মুলাটা এরকম হয়ে যায় যে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর। এখন এই Q1 আর Q2 এর ভ্যালুটা কিন্তু আমরা সাইন সহ বসাতাম। মনে করে দেখো, আমরা কিন্তু সাইন সহ বসাতাম। কি ছিল যে হচ্ছে ধরো এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জকে রাখি, এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জকে রাখি এবং মনে করো এখানে যদি আমরা একটা একটা নেগেটিভ চার্জকে রাখি, তাহলে এই নেগেটিভ চার্জের মধ্যে যেই পরিমাণ বিভব শক্তি আছে, মনে করলাম এই চার্জটা Q1, এই চার্জটা হচ্ছে Q2, তাহলে এই চার্জটা এখানে থাকার কারণে এর মধ্যে যে বিভব শক্তি আছে সেই বিভব শক্তি V সমান সমান আমরা হিসাব করতাম এভাবে 1/4πε0 Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই এই মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে সে d স্কয়ার। দেখো খেয়াল করে, আমি কিন্তু পটেনশিয়াল যখন বের করতে হয় তখন কিন্তু আমরা প্লাস মাইনাস সাইন সহ বসাতাম, কারণ বিভব একটা কি রাশি বলতো? ভেক্টর না স্কেলার? মনে আছে বিভব কি রাশি? বিভব কি রাশি এটা? স্কেলার। স্কেলার। থ্যাংক ইউ মালিহা। তাহলে এটা কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে কিন্তু আমরা নরমাল যেহেতু যোগ বিয়োগ করি, সে কারণে এখানে আমাদের প্লাস মাইনাস ডিরেক্টলি আমরা বসাই, তারপর যোগ বিয়োগ যেটা আসে সেটা করি। কিন্তু বলেছিলাম যখন আমরা ফোর্স ক্যালকুলেট করব তখন আমরা দিকটা ম্যানুয়ালি দিয়ে নিব, প্লাস মাইনাস আমরা ওই অনুযায়ী বসাবো। যে মনে করো প্লাসের উপরে এদিক বরাবর বল কাজ করলো, মাইনাসের উপরে সাপোজ বা অন্য একটা চার্জের উপরে সাপোজ, বা অন্য একটা চার্জের জন্য ওই চার্জের উপরেই ধরো এদিক বরাবর বল কাজ করলো, তাহলে আমরা তখন ম্যানুয়ালি আগে ভ্যালুটা হিসাব করতাম, তারপরে আমরা নেট হিসাব করার সময় কিন্তু তখন একটা থেকে আরেকটাকে বাদ দিতাম, কারণ আমরা দেখে বুঝতে পারি যে হচ্ছে এটা কোন ডিরেকশনে বলটা কাজ করছে। তো এটা তখন আমরা ম্যানুয়ালি করতাম। কিন্তু যখন বিভব হিসাব করতাম তখন কিন্তু সব সময় আমরা দুইটা ভ্যালু, যেই চার্জের যে মানগুলো আছে সেগুলো কিন্তু প্লাস মাইনাস হিসেবেই আমরা সব সময় দিয়ে আসছি। ঠিক আছে, প্লাস মাইনাস হিসেবেই সবসময় ভ্যালুগুলো ইনসার্ট করে আসছি। তাহলে দেখো আমাদের এইখানেও যদি আমরা বিভব শক্তি হিসাব করার কথা বলি, তাহলে সিম্পল, আমরা বিভব শক্তি যদি হিসাব করে আসি, তাহলে মনে করো যে আমাদের এইখানে একটা পরমাণুর নিউক্লিয়াস আছে আর একটা ইলেকট্রন আছে বাইরে। তাহলে এই ইলেকট্রনটা থাকার কারণে এখানে মনে করো যে সংখ্যক পরমাণুগুলো আছে সেগুলো হচ্ছে m সংখ্যক প্রোটন আছে এই নিউক্লিয়াসের মধ্যে, এবং তাহলে এদের চার্জ হচ্ছে me, আর এখানে যেই চার্জ আছে সেটা হচ্ছে মাইনাস ই আর কি, তাই তো? তাহলে এটা হচ্ছে প্লাস me সংখ্যক চার্জ, এখানে মাইনাস ই সংখ্যক চার্জ, এবং এদের মধ্যে যেই দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে r। তাহলে এর মধ্যে যে বিভব শক্তিটা থাকবে, এই ইলেকট্রনের মধ্যে যে বিভব শক্তিটা থাকবে, সেই বিভব শক্তিটা আসলে কত? এটার মধ্যে যেই পটেনশিয়াল এনার্জি থাকবে বা যেই বিভব শক্তি থাকবে, এটার মধ্যে যেই পটেনশিয়াল এনার্জি থাকবে বা যেই বিভব শক্তি থাকবে, সেই ইপি, এটা সমান সমান যেটা হবে 1/4πε0, তারপরে ই ইন্টু এম ই স্কোয়ার বা মাইনাস ই ইন্টু এম ই ডিভাইডেড বাই আর, শুধু একটা আর হবে, আর স্কোয়ার হয় না বিভবের হিসাব করার সময়। তাহলে 1/4πε0, আমরা এখানে একটা মাইনাস বসাতে পারি, 1/4πε0, তারপরে এম ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এবং এখানে যদি আমি এম এর ভ্যালু 1 ধরে নেই ফর হাইড্রোজেন অ্যাটম, আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের জন্য কি হয়, হাইড্রোজেন অ্যাটমের জন্য m is equals to 1 হয়। So in that case আমাদের potential energy will be minus 1/4πε0 m e square divided by r। এখন দেখো আমরা তো r এর যেই ভ্যালু সেটা তো আমরা জানি, মনে আছে অবশ্যই। r এর সমীকরণ কি ছিল? r এর সমীকরণ ছিল প্রথমে একটা মুরগি লিখবো, তারপরে নিচে লিখবো হচ্ছে পাইনি, তারপরে বানান HEN। তাহলে যদি এই অনুযায়ী আমরা বসাই, আচ্ছা m is equals to 1 যেহেতু বসাই ফেলছি, তাহলে এটাকে বাদ দেই। তো এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ তাই হবে, এখান থেকে মাইনাস 1/4πε0 মাইনাস 1/4πε0 উপরে আসছে হলো ই স্কোয়ার, আর নিচে যেহেতু একটা আর আছে h স্কোয়ার এপসাইলন নট এন স্কোয়ার, আর উপরে হবে হচ্ছে পাই এম ই স্কোয়ার। ঠিক আছে, ফর হাইড্রোজেন অ্যাটম এর জন্য এটা হবে। ওকে, তাহলে এটা আমরা যদি লিখে ফেলি,
তাহলে এখান থেকে দেখো সমীকরণটা কি আসছে, মাইনাস মাইনাস পাই এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আমাদের আসছে হলো 4 পাই আচ্ছা পাই পাই কাটাকাটি হয়ে যাচ্ছে, পাই পাই কি কাটাকাটি হয়ে যাচ্ছে, আচ্ছা হ্যাঁ হয়তো হবে, যাই হোক লিখি আগে লিখে নেই, 4 পাই তো হ্যাঁ, তাহলে পাই পাই কাটাকাটি হবে, যাই হোক। তারপরে এখানে আসছে হলো এপসাইলন দুইটা চলে আসার কারণে এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আসে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। তাহলে দেখো আমরা পটেনশিয়াল এনার্জি পেলাম। এটাকে চলো পরের পেজে লিখে নিয়ে যাই যে পটেনশিয়াল এনার্জি কত হচ্ছে। আমরা এখন টোটাল এনার্জি হিসাব করব, পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি দুইটা যোগ করে, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুইটা যোগ করে, এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। ভাই হ্যাঁ বলো। ভাই অনেক সময় তো প্রশ্ন করে ভাই যে গতিশক্তি মাইনাস হয় কেন? হ্যাঁ 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 আমি বলবো, এটা বলছি, দাঁড়াও এটা আসছি, আমি আগে এই ভ্যালুগুলো একটু একসাথে করে ফেলি, দাঁড়াও। গতিশক্তি মাইনাস হচ্ছে না কখনো, আমাদের গতিশক্তি কখনো মাইনাস হয়ও না, বিভব শক্তিটা মানে ভাই মাইনাস হইতে পারে। টোটাল শক্তিটা। টোটাল শক্তিটা মাইনাস, এটা বলতে কি বোঝায় আসলে সেগুলো আমরা দেখবো। এখন দেখো তো আমাদের এইখানে আসলে দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখো। টোটাল ই যেটা, টোটাল ই যেটা, ই টোটাল যেটা, সেটা সমান আমরা কি লিখতে পারি, ই টোটাল যেটা সেটা সমান আমরা লিখতে পারি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জির যে সমীকরণ সেটা এখানে আসুক, প্লাস আমাদের কাইনেটিক এনার্জির যেই সমীকরণ সেটা এখানে আসুক। এরপর দুইটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে বলতো চেঞ্জটা কি আসবে আসলে? এরকম হবে না ইকুয়েশনটা যে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে হাফ তো হবেই, তাহলে 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ই টোটাল। এখন দেখো তার মানে কি বোঝাচ্ছে, যে আমাদের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এরকম একটা বৃত্তাকার পথে যখন ঘুরছে, এরকম একটা বৃত্তাকার পথে যখন আমাদের ইলেকট্রনটা ঘুরছে, তখন এরকম একটা বৃত্তাকার পথে যখন আমাদের ইলেকট্রনটা ঘুরছে, তখন এর যেই এনার্জি, বলো তো এনার্জি পজিটিভ, টোটাল এনার্জি পজিটিভ, এইটার অর্থ কি, কি বুঝো? টোটাল এনার্জি পজিটিভ এটার মানে কি, ওর মধ্যে শক্তি আছে, তাই না? একটু রেসপন্ড করো। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা বলো তো এনার্জি জিরো মানে কি? এনার্জি নাই। এনার্জি নাই, গুড। এনার্জি পজিটিভ মানে এর মধ্যে এনার্জি আছে, এনার্জি নেগেটিভ মানে এর মধ্যে কোনো এনার্জি নাই। এখন এনার্জি নেগেটিভ মানে কি? এনার্জি নেগেটিভ মানে, আমি খুব সিম্পলিফাই হতে বলি, দেখো এনার্জি নেগেটিভ মানে হচ্ছে যে ওর আসলে কিছু এনার্জি ধার করে রাখছে, ও আসলে কিছু পরিমাণ এনার্জি কারো কাছ থেকে লোন নিয়ে রাখছে, ধার করে রাখছে। ও হচ্ছে এই নিউক্লিয়াসের সাথে বাঁধা, নিউক্লিয়াসের সাথে একদম বাঁধা অবস্থাতে আছে। হ্যাঁ মানে নিউক্লিয়াসের কাছে ও এনার্জি লোন নিছে, ওই লোন নিয়ে সে হচ্ছে ঘুরতেছে। এখন এটার মানে হচ্ছে যে তুমি যদি এই ইলেকট্রনটাকে এই পরিমাণ এনার্জি তুমি আসলে দিতে পারো, তখন কিন্তু ও এই নিউক্লিয়াসের সাথে বন্ধনটা ভেঙে তখন বের হয়ে যেতে পারবে। জিনিসটা বোঝার চেষ্টা করো যে টোটাল এনার্জি মানে ওর, ও নিজে ফ্রি, হ্যাঁ ও নিজের গতিশক্তি আছে, পজিটিভ এনার্জি আছে, ও ফ্রি আছে। জিরো মানে ও স্থির হয়ে আছে। আর নেগেটিভ মানে হচ্ছে ও আসলে কারোর মানে কি বলবো যে মানে মানে কারোর হয়ে কাজ করতেছে আর কি। মানে ধরো যে ও কারো কাছে লোন নিয়ে আছে, কারো কাছে বাধা হয়ে আছে। তো তুমি যদি ওর এই বাধাটাকে সরাতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই পরিমাণ এনার্জি অ্যাটলিস্ট দেওয়া লাগবে। যদি ওকে তুমি একদম মুক্ত করে ফেলতে চাও, এই ইলেকট্রনটাকে তুমি যদি মুক্ত করে ফেলতে চাও, তার মানে আসলে তো মানে ও তো ওর কাছে লোন মানে এনার্জি লোন নিয়ে রাখছে, ও ধার আছে এনার্জির, তাহলে ওকে ওই ধারটা আগে চোকাইতে হবে।
তারপরে কিন্তু ও নিজেকে মুক্ত করতে পারবে। তো এই এনার্জিটা ও যখন বাইরে থেকে পাবে তখনই কিন্তু ও মুক্ত হয়ে তখন নিজে একটা স্টেবল অবস্থা, বা ধরো নিজে ও হচ্ছে স্টেবল ঠিক না, নিজে তখন হচ্ছে তোমার শূন্য এনার্জিতে ও তখন পৌঁছাতে পারবে। ঠিক আছে? আর সবসময় ইলেকট্রনগুলা কি চাই? সবসময় ইলেকট্রনগুলা চায় যে আমি যত কম এনার্জি লেভেল নিয়ে থাকতে পারি। অর্থাৎ এদের মানে টার্গেটই হচ্ছে যে আমি যতটা সম্ভব চেষ্টা করব যে এনার্জি লোন নেওয়ার। মানে যত এনার্জি লোন নিবে তত তো নেগেটিভ এনার্জি, এনার্জি তো একটা স্কেলার রাশি, তার মানে বলতো এনার্জি যেহেতু স্কেলার রাশি তার মানে কোনটা ছোট, -5 ছোট না -10 ছোট? -10। -10 ছোট। তার মানে ও আসলে চেষ্টা করবে সবসময় যে যত নিম্ন লেভেলে যাওয়া যায়, শক্তির যত নিম্ন স্তরে যাওয়া যায়, ঠিক আছে? কারণ তাতে প্যারা কম, হ্যাঁ। কিন্তু যখন নিজের মতন করে ঘোরাফেরা করছে তখন কিন্তু তাকে আসলে নিজে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। যেমন আমি এটাকে একটা খুবই আউট অফ কনটেক্সট এক্সাম্পল দিতে পারি। ধরো তোমার হচ্ছে যখন তুমি হচ্ছে ধরো একটা চাকরির মধ্যে আছো, তখন কিন্তু তোমার পরের মাসের টাকা কিভাবে আসবে এটা নিয়ে কোনো টেনশন নাই। তুমি জানো যে যে কাজ করতেছো এই কাজ করলে তোমার বাসার খাওয়া পড়া সবকিছু চলে যাবে। কিন্তু একজন যে ব্যবসায়ী, ওকে কিন্তু সব সময় চিন্তা করতে হচ্ছে যে হলো আমি হচ্ছে এই সামনের মাসে আমার কিভাবে চলবে, সামনের মাসে আমার আমি হচ্ছে কয়টা কাপড় বেচবো, বা সামনের মাসে আমার হচ্ছে এই দোকান থেকে কি কি আউটপুট হবে, হ্যাঁ। ওই জিনিসগুলো তাকে সবসময় চিন্তায় রাখতে হয়। তো বেশি স্টেবলের কথা আমি যদি বলি, যে নিশ্চিন্ত অবস্থায় কারা থাকতে চায়, যে না ঠিক আছে আমি একটা সার্টেন পরিমাণ কাজ করব, অত প্যারা নিব না, আমি স্বাভাবিক অবস্থায় থাকবো, স্টেবল অবস্থায় থাকবো, ঠিক আছে, একটা জব করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই স্টেবল অবস্থা, যে সবাই চায় যে হচ্ছে আমি ধরো স্টেবল একটা অবস্থায় যাইতে। ঠিক আছে, তো যাই হোক, খুবই আউট অফ কনটেক্সট একটা এক্সাম্পল, কিন্তু বিষয় হচ্ছে যে মাইনাস এনার্জি মানে কি? মাইনাস এনার্জি মানে হচ্ছে যে ও আসলে পজিটিভ এনার্জি মানে ও তখন নিজেই গতিশীল আছে, নিজের মতন কাজ করছে। জিরো এনার্জি মানে ওর কোনো এনার্জি নাই। আর নেগেটিভ এনার্জি মানে ওকে কেউ ঘোরাচ্ছে, ঠিক আছে, ওকে দিয়ে কেউ কাজ করাচ্ছে। ঠিক আছে, জিনিসটা এভাবে করে চিন্তা করতে পারো, যে নেগেটিভ এনার্জি মানে হচ্ছে ওকে দিয়ে কেউ কাজ করাচ্ছে। তো এখানে তুমি ভাবতে পারো যে হলো যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা আসলে ইলেকট্রনকে দিয়ে কাজ করাচ্ছে, ওকে ঘোরাচ্ছে। ঠিক আছে, ওই এনার্জিটা ওকে আসলে ওর কাছে নাই, কিন্তু ওকে ঘোরানোর জন্য এই পরিমাণ এনার্জি ওকে দেওয়া লাগছে। তো কেউ যদি চায় ওকে মুক্ত করতে, তাহলে ওর লোন যেটা আছে সেটাকে চুকায় তারপরে ওকে বের করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি যে সমীকরণ, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেও দেখা যায় মাঝে মাঝে কিছু অবজেক্টিভ টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। আচ্ছা, এখান থেকে তাইলে আমরা যদি বলি যে ধরো একদম প্রথম যেই ইলেকট্রনটা, মানে প্রথম কক্ষপথের যে ইলেকট্রনটা যায়, তুমি কি বুঝতে পারছো কি বোঝায় নেগেটিভ এনার্জি দিয়ে? ফিল পাইছো? জি ভাই, বুঝতে আচ্ছা, পারছি, ফিল করছি। তাহলে প্রথম যেই ইলেকট্রনটা, সেই প্রথম কক্ষপথের যে ইলেকট্রনটা, সেইটার জন্য আমাদের E1 এর ভ্যালু কত হবে? সেটার জন্য আমাদের E1 এর ভ্যালু হবে হচ্ছে -m(e⁴) ডিভাইডেড বাই 8h² এপসাইলন নট স্কয়ার, তাই তো? এটা হচ্ছে আমাদের E1 এর ভ্যালু, কারণ n এর ভ্যালু 1, যেহেতু n = 1। তাহলে দেখো, যখন E = 2 আমি বের করব, তখন কিন্তু আমার একইভাবে এই উপরের জিনিসটুকু চলেই আসবে, 8h² এপসাইলন নট স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে 1/2 স্কয়ার। তো আমি এইটাকে তো এভাবে লিখতেই পারি, যে পুরা যে পার্টটুকু এটা তো আমার E1 এর সমান, তাহলে এই জন্য আমি লিখতে পারি -E1 ইন্টু 1/2 স্কয়ার। ঠিক আছে, একইভাবে আমি যদি এভাবে ক্যালকুলেট করা শুরু করি, যে হচ্ছে আমাদের E3 কত, বা এভাবে করে En কত, তাহলে সেই En এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে প্রথম যেই এনার্জিটা E1, সেটার সাথে 1/n² হিসেবে কিন্তু এটা ভ্যারি করবে আসলে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখান থেকে দেখব যে বিভিন্ন কক্ষপথের জন্য এনার্জি বিভিন্ন রকম লাগে। আমরা নেক্সট ক্লাসে ঠিক এখান থেকে শুরু করব, যে বিভিন্ন কক্ষপথের জন্য এনার্জিটা বিভিন্ন রকম লাগে। যেমন প্রথম শেলের যেই এনার্জিটা লাগে সেটা যেমন হয়, দ্বিতীয় শেলের এনার্জিটা আরেকটু বেশি হয়, তৃতীয় শেলের এনার্জিটা আরেকটু বেশি হয়। তো এই এনার্জি থেকেই কিন্তু আমাদের ওই লাইন স্পেকট্রামের বিষয়গুলো চলে আসবে আস্তে আস্তে, এবং এখান থেকে আসলে আমরা তারপরে ওই যে লাইমেন, পেস্টেন, বামার, ফুন্ড, এই যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলো সম্পর্কে জানবো। তো ওইগুলো এখান থেকে আসলে আস্তে আস্তে আসবে। তো আমাদের আজকের লেকচার মোটামুটি এই পর্যন্তই। আর নেক্সট ভাই ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই এনার্জিগুলা থেকে আসলে কি করে আমাদের তোমার ওই যে বিভিন্ন মানে মানে প্রথম শেলের এনার্জি, দ্বিতীয় শেলের এনার্জি, তৃতীয় শেলের এনার্জি, তৃতীয় থেকে 1 নম্বরে চলে আসলে যে আমাদের এনার্জিটা বিকিরণ হচ্ছে ওইটা কি কোন ফর্মে লিখছি, ঠিক আছে, ওইভাবে করে আমরা জিনিসগুলো দেখবো। হ্যাঁ, বলো। ভাই, অনেকগুলো ইলেকট্রনের জন্য যে কক্ষপথের সূত্র, এটা কি ভাই উপরের শ্রেণীতে
হ্যাঁ, এইটা আসলে আমি অনার্স লেভেলেও পাই নাই। এটা হয়তো তুমি যদি কোর কেমিস্ট্রিতে পড়ো তখন হয়তোবা তুমি পাইতে পারো। ঠিক আছে? তখন হয়তোবা পাইতে পারো। কিন্তু এটা আমি দেখি নাই আরকি কোথাও। আরো এটা কেমিস্ট্রি রিলেটেড জিনিস। এত আগ্রহ ছিল না কখনো যে হচ্ছে ইয়া হবে। হ্যাঁ, এখন থেকে মনে হয় প্রতিদিনই আমরা চেষ্টা করব লাইভ ক্লাস করানোর। যদি না আমার কোনো পরীক্ষা-টরীক্ষা পড়ে যায়, জাস্ট পরীক্ষার দিনটা অফ থাকবে। যেমন ধরো আপাতত যেটা হচ্ছে আমি ৯ তারিখ ১০ তারিখ হয়তো পারবো না, ১৩ তারিখ ১৫ তারিখ পারবো না। ১৫ তারিখের পরে ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আবার ওটা 18 তারিখে পর্যন্ত হইতে পারে। আমি 7 তারিখের পরে আরেকটা রুটিন দিব আরকি। আজকে তো ৫ তারিখ, ৬ তারিখ ৭ তারিখ ভালো মতো ক্লাস হবে, ৮ তারিখও ক্লাস হবে। আমরা ৭ তারিখের পরে আমি তোমাদের একটা রুটিন দিয়ে দিব। যে হচ্ছে মানে উইকলি রুটিন। আমাদের তো চেষ্টা থাকবে যে আমরা যাতে করে ৩টা চ্যাপ্টার এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি। তো এইজন্য আমাদের রেগুলার এভাবে করে ক্লাস করা লাগবে আরকি। ঠিক আছে? তো আশা করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। রেগুলার ক্লাস এভাবে করতে খারাপ লাগবে না। আর পরীক্ষাগুলা দিয়ে দিও। তাহলে একটা কন্টিনিউইটি থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।